20 মিনিট হয়ে গেছে কিন্তু সে ক্লাস রেকর্ডিং স্টার্ট করতে মনে নেই আমার। আচ্ছা দেখো, সো আই ইট রাইস, শুরুতে কি আছে আই। আমি এখন রেকর্ড অন করেছি, শুরুতে কি আই। তো এটা ব্যক্তিবাচক সাবজেক্ট, তাই এটা ব্যক্তিবাচক হলে তাকে সক্রিয় বলে, কারণ তুমি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি। ব্যক্তি সক্রিয় হতে পারে, সক্রিয় হলেই অ্যাক্টিভ। আর যদি ব্যক্তি সক্রিয় না হয়ে সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট দিয়েছে যে বস্তু বা বস্তুবাচক বা নিষ্ক্রিয়, যে নিজের কাজ নিজে করতে পারে না, তাকে, আচ্ছা নিষ্ক্রিয় কাকে বলে বলো? যে নিজের কাজ নিজে করতে পারে তাকে নিষ্ক্রিয় বলে, নাকি তাকে সক্রিয় বলে? আর যে নিজের কাজ নিজে করতে পারে না তারে নিষ্ক্রিয় বলে, বলো নিষ্ক্রিয় কারে বলে? কাকে? যে নিজের কাজ নিজে করতে পারে না। পারে না। এখন এই পৃথিবীতে কে নিজের কাজ নিজে করতে পারে না? এই মোবাইলটা তুমি এইখানে 100 বছর রেখে দাও, কেয়ামত পর্যন্ত, দেখো তো ও নিজে নিজে চলতে পারে কিনা। এই স্প্রেটা তুমি এইখানে কেয়ামত পর্যন্ত রেখে দাও, ও ও একটু নড়ার সাধ্য ওর নাই, কারণ ও একটা বস্তু, ওর মধ্যে প্রাণ নাই, ও নিষ্ক্রিয়। তো সাবজেক্ট যখন নিষ্ক্রিয় হয় তাকে বলা হয় প্যাসিভ। তাহলে একটা সেন্টেন্স, খুব ক্রিটিক্যাল লাইন খেয়াল করো, একটা সেন্টেন্স অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে, এটা পুরোপুরি নির্ভর করে তার সাবজেক্টের উপর। সাবজেক্ট ব্যক্তিবাচক তো অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে আমাদের কিছু করতে হয় না। আর সাবজেক্ট বস্তুবাচক তো ওটা প্যাসিভ। প্যাসিভ মানে কি? টেন্স পারসন অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3। ঠিক আছে। এখন এই যে আই রাইস আর রাইস ইজ ইটেন বাই মি, কিন্তু এখানে মনে করো যে আছে আই ক্যান ইট রাইস। তো এখন এই সেন্টেন্সের মধ্যে এই ক্যানটা কি বলো? মোডাল। শোনো, সেন্টেন্সের মধ্যে যদি মোডাল থাকে, ঠিক আছে, তখন মোডালের প্যাসিভ করতে B+V3 নিতে হয়। আর মোডাল না থাকলে কি অ্যামিজ আর অজয়ের নিতে হয়। তো যদি মোডাল থাকে, মোডাল কারা? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, তাহলে এদের প্যাসিভ করতে B+V3 নিতে হয়। তো আই ক্যান ইট রাইস, এটা কি? রাইস ক্যান বি ইটেন বাই মি। তাহলে একটু আগে কি ছিল? রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এখন যেহেতু এখানে ক্যান আছে, সেহেতু এটার প্যাসিভটা কি? রাইস ইজ ইটেন নাকি রাইস ক্যান বি ইটেন, বলো তো? কি আছে? রাইট ক্যান রাইস বি। ক্যান বি। এখন এখানে মনে করো যে ক্যান না থেকে যদি উইল থাকতো, তাহলে আই উইল ইট রাইস, তাহলে রাইস উইল বি ইটেন বাই মি। রাইস তাহলে হতো উইল বি ইটেন বাই মি। ঠিক আছে। দেখো এখানে আছে দা ওয়ার্ক কুড কমপ্লিট উইদিন অন আওয়ার। এখন আমি তোমাদেরকে বলবো, প্রথমে বলো তো এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? একটু আমি সময় নিয়ে বোঝাচ্ছি, বাট এটা তোমাদের আলটিমেটলি অনেক ফায়দা হবে। দা ওয়ার্ক কুড কমপ্লিট উইদিন 1 আওয়ার, প্যাসিভ থেকে প্রশ্ন হয়। দা ওয়ার্ক, বলো এখানে কি আছে? এটা প্যাসিভ active ভাইয়া, না প্যাসিভ। passive? প্যাসিভ। প্রথম কথা, এটা কিভাবে প্যাসিভ? কারণ ভাইয়া এটার সাবজেক্ট আছে দা ওয়ার্ক। কারণ এটার সাবজেক্ট কে বলো তো? এটার সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক। দা ওয়ার্ক মানে কি? কাজ। এখন কাজ কি নিজেকে নিজে করতে পারে? পৃথিবীর যে কোনো কাজ, বলো তো। অ্যাক্টিভ প্যাসিভ চিনে রাখো আজকে। পৃথিবীর যে কোনো কাজ, আচ্ছা কাজ কি কোনোদিন নিজেকে নিজে করতে পারে না? মানুষের দ্বারা করা হয়, বলো। মানুষের মানুষের দ্বারা দ্বারা করা হয়। করা হয়। কাজ মানুষের দ্বারা করা হয়। সো কাজ নিজে কি সক্রিয়? সে কি ব্যক্তি? না। কাজ ব্যক্তি না, কাজ বস্তুও না। কাজ ব্যক্তি না, কাজ বস্তুও না, কিন্তু কাজ বস্তু বাচক। কাজ ব্যক্তি না, কাজ বস্তু না, কিন্তু বস্তু বাচক। সে নিজেকে নিজে করতে পারে না। যদি কাজ নিজেকে নিজে করতে পারতো তাহলে আমাদের মানুষের এই পৃথিবীতে এত কষ্ট করতে হতো না। তো এই যে সাবজেক্ট আছে কাজ, সে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে প্যাসিভ। এখন আমরা দেখতে পারতেছি এখানে একটা মোডাল আছে, তাহলে এটাকে কি বলা হয়? মোডাল প্যাসিভ। কি বলা হয় এটাকে? প্যাসিভের মধ্যে যদি মোডাল থাকে তাকে বলা হয় মোডাল প্যাসিভ। মোডাল প্যাসিভ মানে কি করতে হয়? B+V3, তাহলে কুড বি কমপ্লিটেড। কুড বি কমপ্লিটেড উইদিন 1 আওয়ার। বোঝা গিয়েছে বিষয়টা? দেখো এরপরটা, দ্য রেজাল্ট মে পাবলিশ অ্যাট 2:30 PM। ফলাফল প্রকাশিত হতে পারে 2:30টায়। আচ্ছা এখন ফলাফল
কি ব্যক্তি যে প্রিন্সিপালের রুম থেকে একা একা উড়ে উড়ে বের হয়ে আসবে বলো তো? রেজাল্ট কি বলো তো? আগে প্যাসিভ বুঝতে হবে ভাইয়া। প্যাসিভ। হ্যাঁ, প্যাসিভ তুমি আগে ধরতে হবে যে কোনটা প্যাসিভ। এইটা হচ্ছে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। যে জিনিসটা প্যাসিভ যদি ধরতে পারো সেটা তুমি অ্যান্সার করতে পারো, কিন্তু স্টুডেন্টরা ধরতেই পারে না। মানে প্যাসিভ ধরতে আগে তো এটা তুমি অ্যান্সার করার আগে তো ওটা তো আগে বুঝতে হবে যেটা প্যাসিভ, তারপরে না তুমি অ্যান্সার করতে পারো। এখন স্টুডেন্টরা ধরতেই পারে না, এইখানে হচ্ছে সমস্যা। এন্ড ফলাফল রেজাল্ট নিশ্চয়ই সে ব্যক্তি না, বস্তু না, বস্তু বাচক। তো বস্তু বাচক যদি হয়, কি যদি হয়, বস্তুবাচক যদি হয়, তাহলে সেটা কি হয়, প্যাসিভ হয়। সাবজেক্ট বস্তুবাচক হলে প্যাসিভ। এখন এটা কেমন প্যাসিভ? এখানে আমরা একটা মোডাল দেখতে পাচ্ছি মে, আমরা এটাকে একটা মোডাল পেলাম মাইট, আমরা এটাকে একটা মোডাল পেলাম উড, উইল, ক্যান, কুড, যে কোনো একটা আমরা পাইলাম। সো মোডাল থাকলে কিভাবে করতে হয়, বি প্লাস ভি থ্রি, তাহলে বি পাবলিশড, বি পাবলিশড অ্যাট 2:30 p.m. তাহলে দ্য রেজাল্ট মাইট বি পাবলিশড অ্যাট 2:30 p.m. বুঝতে কি পেরেছো তোমরা নাকি বুঝতে পারো না বলো তো আমাকে? কে কে বুঝছো তাহলে? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে একটা সেন্টেন্স বলি যে উই উইল ডু দ্য ওয়ার্ক ইন টাইম, এই সেন্টেন্সটা উই উইল ডু দ্য ওয়ার্ক ইন টাইম, এইটা কি অ্যাক্টিভ নাকি এটা প্যাসিভ বলো তো তোমরা? এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ। এইবার কিন্তু উইল বি ডান হবে না, এবার উইলের পরে ডু, ডুই থেকে যাবে। এইবার এটা অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? এটার সাবজেক্ট কি এবার বস্তুবাচক নাকি ব্যক্তি? আমরা। সাবজেক্ট কে বলো তো? আমরা। আমরা। ব্যক্তি। এখন ব্যক্তি কি সক্রিয়, আমরা কি, আমরা মানুষ, আমরা অবশ্যই কাজ করার সক্ষমতা আমাদের আছে, আমরা সক্রিয় হইতে পারি, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আছে, এটা অ্যাক্টিভ। তো প্যাসিভ কখন হবে? যখন তোমার সাবজেক্টটা নিষ্ক্রিয় হবে, নিজের কাজ নিজে করতে পারবে না। আমি লাস্ট এক্সাম্পল দিব, কিন্তু চাই যে আমি চাই তোমরা এটা শিখে ফেলো, ঠিক আছে? দ্য কার মাস্ট ড্যাশ, দেখো দ্য কার মাস্ট ওয়াশ ইন টাইম, তাহলে দ্য কার মাস্ট ওয়াশ ইন টাইম। এখন এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ বলো তো? এটা প্যাসিভ। হ্যাঁ, মাস্ট বি ওয়াশড হবে। এখন এখন হ্যাঁ, এখন গাড়ি কি নিজেকে নিজে ওয়াশ করতে পারে? গাড়ি কি নিজেকে নিজে ধুতে পারে নাকি মানুষের দ্বারা ধোয়া হয় বলো? গাড়ি মানুষের দ্বারা। মানুষের দ্বারা ধোয়া হয়। মানুষের দ্বারা। কার বস্তুবাচক, ক্লিয়ারলি কারেক্ট, কি বস্তু, বস্তুবাচক একটা সাবজেক্ট, তো নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে প্যাসিভ। এখন একটা মোডাল আছে, তো মোডাল প্যাসিভ হলে কি করতে হয়, বি প্লাস বি থ্রি, তাহলে মাস্ট বি ওয়াশড, মাস্ট বি ওয়াশড ইন টাইম। বুঝা গেছে? So, এই হচ্ছে বিষয়টা। তো অ্যাক্টিভ মানে সাবজেক্ট হবে ব্যক্তিবাচক, প্যাসিভ মানে সাবজেক্ট হবে বস্তুবাচক। এমন সাবজেক্ট যে নিজের কাজ নিজে করতে পারে না তাকেই বলা হয় নিষ্ক্রিয়, আর নিষ্ক্রিয়র ইংরেজি হচ্ছে প্যাসিভ। তো মোডাল প্যাসিভ হইলে বি প্লাস বি থ্রি দিয়ে অ্যান্সার করতে হয়। এরপরে আসো সমস্ত প্রিপোজিশন, এরপরে যত ভার্ব আছে তারা আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। এখন প্রিপোজিশন কারা? অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেনস্ট, এই সবই প্রিপোজিশন। এই ছোট ছোট শব্দ তোমরা যা ব্যবহার করো, খুবই লিটল লিটল ওয়ার্ডস, টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেনস্ট, এগুলো সবই প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশনস গুলা টু বাদে, টু বাদে এই যে যত প্রিপোজিশন আছে, অফ, অন, ইন, উইথ, ফ্রম, বাই, ফর, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, উইথ, উইদাউট, এগেনস্ট, এই সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। আর টু এর পরে কি বসে এটা কি তোমরা জানো না আগে থেকে বলো তো? সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি। শুধুমাত্র টু এর পরে কি বসে বলো তো? ভি ওয়ান ভার্বের ভি ওয়ান। আইএনজি। টু এর পরে বেস্ট ফর্ম, বাকি সমস্ত গুলোর পরে আইএনজি। যেমন আই স্টপ থিঙ্কিং অফ ডু দিস, তো আই স্টপ থিঙ্কিং অফ ডু দিস, এই অফ একটা কি বলো তো, প্রিপোজিশন। এই অফ একটা কি, প্রিপোজিশন। তাহলে এর পরে যদি ভার্ব আসে ডু, তাহলে সেই ডুটা কি হয়ে যাবে, ডুইং। তাহলে আই স্টপ থিঙ্কিং অফ ডু
এটা কি হয়ে গেল? অফের কারণে আইএনজি, সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আই স্টার্ট থিঙ্কিং অফ ডুইং দিস, ডুইং দিস। আচ্ছা, এখন ডুইং তো যদি বুঝে থাকো, কিন্তু তার আগে আমার একটা কোয়েশ্চেন আছে, এখানে থিঙ্কিং কেন হয়েছে কে বলতে পারবা বলো? এখানে থিঙ্কিং কেন হয়েছে দেখি, অ্যান্সার করো তো আমাকে, কে পারবা বলতে? প্রিপোজিশন এটা আপের তো কারণে। একটা ভার্ব, দুইটা ভার্ব একসাথে বসছে এই তো এই জন্য। গুড গুড, এক্স্যাক্টলি, এখানে দুইটা ভার্ব আছে। একটা হচ্ছে স্টপ, তারপরে আরেকটা ভার্ব আছে থিঙ্ক। তাই স্টপ একটা ভার্ব, থিঙ্ক একটা ভার্ব, পরপর দুইটা ভার্ব হয়ে গেছে। তোমাদেরকে একটু আগে পড়াইছি, পরপর দুইটা ভার্ব আসছে, সেকেন্ড ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়, এই কারণে থিঙ্কিং। আর ডু এর সাথে থিঙ্কিং হয়েছে কেন, ডু এর সাথে আইএনজি হয়েছে কেন, ডুইং কেন হয়েছে? ডুইং হয়েছে এই অফ এর কারণে। সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, হি হ্যাজ সাকসিডেড ইন, পাস ইন দি এক্সামিনেশন। তো হি হ্যাজ সাকসিডেড ইন, ইন একটা কি প্রিপোজিশন, ইন একটা কি প্রিপোজিশন, সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি। তাহলে পাস এর সাথে ইন এর কারণে পাসের সাথে কি হয়ে যাবে বলো তো? কি হয়ে পাসিং, যাবে? পাসিং হয়ে যাবে। পাসিং পাসিং। এক্সামিনেশন, পাসিং ইন দি এক্সামিনেশন, মনে রাখতে হবে ভাইয়া, সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এরপরে আসো, এই যে একটা অবশ্যম্ভাবী রুল ভাই রে ভাই, এই যে একটা রুল, মানে এই রুল থেকে তুমি এসএসসি বলো, এইচএসসি বলো, অ্যাডমিশন, মানে কম্পিটিটিভ যত এক্সাম, চাকরির পরীক্ষা, বিসিএস, এমন কোনো জায়গা নাই যে এই রুলস থেকে প্রশ্ন না আসে। ঠিক আছে, এই রুলস মানে একটা স্যালুট, এই রুলসটা আমি সবসময় দিই, কারণ আর সব ব্যাচটা আমি এই কথাটা বলি, এই রুল থেকে তোমরা প্রশ্ন পাবা। দেখো, উইথ এ ভিউ টু, look forward to, get used to, be used to, addicted to, devoted to, prefer to, cannot help, could not help, would you mind, এদের পরে আজীবন যে ভার্বই আসুক না কেন তার সাথে সরাসরি আইএনজি যুক্ত হবে। এখন এর মধ্যে প্রশ্ন হয় এই চারটা জিনিস থেকে, উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, আর হচ্ছে ইউজ টু এর আগে যদি গেট থাকে অথবা বি থাকে, বি মানে কিন্তু অ্যামিজার বা ওয়াজয়ার, বি মানে অ্যামিজার বা অজয়, এটা আমি দেখাবো। তো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডিক্ট আছে আমি মিনিং বলি। উইথ এ ভিউ টু মানে জন্যে বা উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু মানে কি? জন্যে বা উদ্দেশ্যে। লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষায় থাকা বা প্রতীক্ষায় থাকা। গেট ইউজ টু অভ্যস্ততা বোঝায়, অর্থাৎ কোনো কিছুর প্রতি তোমার অভ্যাস আছে। বি ইউজ টু মানে অভ্যস্ততা বোঝায়। অ্যাডিক্টেড টু মানে আসক্ত, অ্যাডিক্টেড মানে আসক্ত। ডিভোটেড টু মানে অনুরাগী বা ভক্ত। প্রেফার টু অধিকতর পছন্দ করা, কোনো কিছুকে অনেক পছন্দ করা, দুইটা জিনিস আছে এর মধ্যে একটাকে বেশি পছন্দ করা। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, কোনো একটা কাজ না করে পারা যায় না এমন। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প মানে ভাবো অনেকে যে সাহায্য করতে পারি না, কিন্তু ক্যান নট হেল্প বা কুড নট হেল্প মানে সাহায্য করতে পারি না নয়। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প মানে না করে পারা যায় না এমন, অর্থাৎ একটা কাজ না করে পারা যায় না এমন। যেমন আই ক্যান নট হেল্প অবেইং মাই টিচার্স, আমি আমার শিক্ষকদের সম্মান না করে পারি না। আই ক্যান নট হেল্প গোয়িং টু মাই সিস্টার্স হাউস, আমি আমার বোনের বাড়িতে না যেয়ে পারি না। ঠিক আছে, তো দেখো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু মানে আসক্ত, ডিভোটেড টু মানে অনুরাগী বা ভক্ত। তুমি কারো ফ্যান, কারো প্রতি খুবই অনুরাগী, কারো ভক্ত, মানে কোনো গুরুর শিষ্য। ঠিক আছে, প্রেফার টু অধিকতর পছন্দ করা। ক্যান নট হেল্প, কুড নট হেল্প না করে পারা যায় না এমন। উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, ইত্যাদির পরে ভার্ব হলে তার সাথে সরাসরি, এদের পরে যখন কোনো ভার্ব আসবে তার সাথে সরাসরি আইনজি। তো হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে গিয়েছিল উইথ এ ভিউ টু। তো উইথ এ ভিউ টু আছে এখানে, আছে দেখা যাচ্ছে, যাচ্ছে, তাহলে এর পরে কি বসবে? সরাসরি ভার্বের সাথে আইএনজি। রিড নাকি রিডিং? তো উত্তরটা হচ্ছে উইথ এ ভিউ টু, রিডিং। বোঝা গেছে বিষয়টা, উইথ এ ভিউ টু, রিডিং। এরপর রনি ওয়াজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্ক অ্যালকোহল, এখন অ্যাডিক্টেড টু আছে, তো অ্যাডিক্টেড টু এর পরে আজীবন বারোর সাথে কি আইনজি, তাহলে ড্রিঙ্কের সাথে কি আইনজি, ড্রিঙ্কিং অ্যালকোহল। এখন এখানে রনি ওয়াজ অ্যাডিক্টেড টু না থেকে আছে ইউজড টু, মনে করো কি আছে, রনি ওয়াজ ইউজ টু, তখনও ড্রিঙ্কের সাথে আইনজি হবে, কারণ ইউজ টু একটা স্পেশাল মোডাল, যার পরে ভার্বের সাথে আইনজি হয়। রনি ওয়াজ ইউজ টু ড্রিঙ্কিং অ্যালকোহল। সো রনি অ্যালকোহল পানে অভ্যস্ত। এখন এইখানে আমরা একটু চেঞ্জ করি,
যদি আমি এরকম দিই, রনি ক্যান নট হেল্প ড্রিঙ্কিং অ্যালকোহল, এইটার ট্রান্সলেশন কি বলো? রনি ক্যান নট হেল্প ড্রিঙ্কিং অ্যালকোহল, এটার ট্রান্সলেশন কি বলো তো? রনি রনি অ্যালকোহল না রনি খেয়েই পারে না। অ্যালকোহল পারে না, ড্রিঙ্ক হ্যাঁ, রনি অ্যালকোহল। অ্যালকোহল পান না করে পারে না, মানে রনি একটা অ্যাডিক্টেড পারসন, সে অ্যালকোহল ছাড়া চলতে পারে না। রনি ক্যান নট হেল্প ড্রিঙ্কিং অ্যালকোহল। ক্লিয়ার? সো এই উইথ এ বি টু, লুক ফর টু, গেট ইউজ টু, বি ইউজ টু মনে রাখতে হবে। এদের পরে ভার্ব আসছে, তার সাথে আইএনজি, ক্যান নট হেল্প, কুড নট হেল্প সহ। এরপরে আসো আমরা, এইখান থেকে কিন্তু প্রশ্ন হয়, আমি আবারও বলতেছি, ইংলিশ কঠিন কিছু না, অ্যাডমিশনে কঠিন জিনিস থেকে প্রশ্ন আসে না। কিন্তু মানুষ ভাবে যে এত সহজ জিনিস ঢাবিতে দিতে পারে না, তো ওই সহজ প্রশ্নেরই ও কঠিন বানায়। এই ইংলিশ, এর বাইরে আর ইংলিশ কি আছে? তোমাদেরকে যা যা পড়ানো হচ্ছে এর বাইরে কিচ্ছু আসার মতো নাই ঢাবিতে, বিশ্বাস করো, এর বাইরে কিচ্ছু নাই, সব এই। কিন্তু তুমি কয়বার রিভিশন দিচ্ছ? কারণ আমি তোমাকে সাবজেক্ট বা এগ্রিমেন্টের আগে যা যা পড়াইছি, কে কে সেগুলো সব মনে রাখছো, বা টপিকের নামগুলো বলতে পারো, বলো। নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এছাড়া বাকি পাঁচটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কার কয়টা মনে আছে? আচ্ছা, এরপরে গেল কাউন্টেবল, আনকাউন্টেবল, তারপরে তোমাদের ডিটারমিনার পড়াইছি, ফিউ, অনলি এ ফিউ, দা ফিউ, লিটিল, মেনি, মাস, সেভারাল, এ লট, এই সমস্ত ডিটারমিনার্স তোমাদেরকে পড়াইছি। তারপরে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবলের মধ্যে আনকাউন্টেবল আবার কিভাবে কাউন্টেবল বানানো যায় সেটা পড়াইছি। তারপরে প্রোনাউন পড়াইছি, রিলেটিভ প্রোনাউন পড়াইছি, হু এর ব্যবহার শেখাইছি। তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিভাবে চেনা যায়, অ্যাডজেক্টিভ কিভাবে বানানো যায়, অ্যাডজেক্টিভের ব্যবহার সব শিখছি। এনাফের ব্যবহার শিখছি, এগুলো শিখছি। তারপরে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, কোনটা কথা বলছে সেটা শিখছি। অ্যাডভার্বের পরে তারপরে সম্ভবত আমরা টেন্সের ক্লাস করেছি। টেন্সের পরে কি আসছে, সম্ভবত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরে এটা শিখতেছি। সো এই কার কয়টা মনে আছে এর মধ্যে? যে ভাই আমার, আমরা প্রোনাউনের মধ্যে সাবজেক্ট প্রোনাউন পড়ছি, অবজেক্ট প্রোনাউন পড়ছি, প্রত্যেকটা প্রোনাউনের আলাদা ব্যবহার শিখেছি, রিফ্লেক্সিভ প্রোনাউন শিখছি, পজিটিভ প্রোনাউন শিখছি, সব শিখেছি। প্রোনাউন 9 প্রকার, এখন কার কয়টা মনে আছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলা, রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলা, তাই না? এগুলা এখন বলতে হবে, তুমি বলো। তো কথা হচ্ছে যে আমরা যখন ইংলিশ একটা টপিক পড়ি, ওইটা তোমরা যখন বুঝো, ভাবো যে বুঝছি মানে আমার চিরদিন মনে থাকবে না। বোঝা মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু মনে রাখতে গেলে ওইটা তোমাকে রিভিশন দিতে হবে বাসায়, বা পড়তে হবে। এখন তোমরা ভাবো যে ক্লাসে যেহেতু বুঝছি তার মানে আমার কনসেপ্ট ক্লিয়ার, এই টপিক আমার আর না পড়লেও চলবে। এখন তোমার সাবজেক্ট ব্রেকডাউন পড়াইছে, আজকে পড়াচ্ছি রাইট ফর্ম ভার্বস, কালকে পড়াবো ন্যারেশন, তারপর দিন পড়াবো মোডাল অক্সিলারি। তুমি প্রত্যেকটাই বুঝবা, কিন্তু যখন আমি মোডালে যাবো তখন তুমি আজকে ক্লাস ভুলে যাবা যদি বাসায় না পড়ো। আবার মোডাল পড়াইছি, মোডাল বুঝছো, মোডালের পরে যখন আমি কন্ডিশনালস পড়াবো, তুমি যদি কন্ডিশনালস বোঝার পরে তুমি মোডাল ভুলে যাবা। এইটাই স্বাভাবিক, যদি না তুমি বাসায় বসে রিভিশন দাও, বা যদি না তুমি বাসায় বসে নিজে না পড়ো। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া পুরা? এই জন্য ইংলিশ রিভিশন দিয়ে ইম্পর্টেন্ট। ইংলিশ আহামরি কিচ্ছু না, মঙ্গল গ্রহ থেকে ইংলিশ প্রশ্ন হয় না। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? আমি কি বলতে চাইছি? রিভিশন জি ইজ, ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া। বুঝতে পারছি। তোমাদেরকে যা পড়ানো হয়েছে এ মোর দেন এনাফ, যা যা পড়ানো হচ্ছে হবে, এর বাইরে কিছু নাই, কিন্তু রিভিশন দিও। প্রত্যেকটা রুলস একটা করে এক্সাম্পল সহ মনে রাখবা। এরপরে আসো সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ, তোমরা যে একটা বেসিক মিস্টেক করো। গতদিন একটা প্রশ্ন ছিল যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, যে হি হিট দ্য বল সো হার্ড দ্যাট ইট ফ্লু ওভার দ্য ট্রি, সে এত জোরে বলটা হিট করলো যে বলটা গাছের উপর দিয়ে উড়ে চলে গেল, যে বলটা গাছের উপর দিয়ে উড়ে চলে গেল। সো এই ধরনের কোয়েশ্চেন যখন হয়, তো ফ্লু ছিল ভার্বটা, FLEW, ফ্লু, ফ্লাই এর ভিট হচ্ছে ফ্লু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন বা মেডিকেলের, অথবা তুমি যখন অ্যাডমিশন দিতে বসবা তোমার ইউনিভার্সিটির পছন্দ ইউনিভার্সিটির কোয়েশ্চেন্স গুলা, একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন প্রেজেন্টে নাকি পাস্টে নাকি ফিউচারে, এটা খেয়াল করতে হবে, বুঝতেই হবে, না হলে তোমার উত্তরটা ঘুরে যাবে। প্রত্যেকটা কোয়েশ্চেন, আমার কথাগুলো একটু সিরিয়াসলি খেয়াল করো এবং একটু সিরিয়াসলি চিন্তা করো। তুমি যখন বাসায় বসে কোয়েশ্চেন সলভ করো, বা কোচিং এ বা নিজে যখনই সলভ করো, ওইটা টেন্স কার কার মাথায় আসে, যে আমি দেখলেই বুঝতে পারি যে ভাই এটা প্রেজেন্ট টেন্সে, নাকি এটা পাস্ট টেন্সে, নাকি এটা ফিউচার টেন্সে। সো
আমি তোমাদেরকে একটু বলি, কিছু অতীত নির্দেশক শব্দ আছে, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং এগো, ওয়ান্স, ওয়ান্স আপন, লাস্ট নাইট। এইগুলো থাকলে সেটা অতীতকালের কোনো ঘটনাকে বোঝায় এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তখন ভি টু হয়। তোমাদেরকে আমি আরেকটা সহজ জিনিস বলি, ভি ওয়ান আজীবন মনে রাখবা, ভি ওয়ান রিপ্রেজেন্ট করে বর্তমান কালকে, প্রেজেন্ট টেন্সকে। আর ভি টু রিপ্রেজেন্ট করে পাস্ট টেন্সকে। কি বলছে আমার সাথে বলো তো? তুমি যে কোনো একটা দেখো, এই যে হি হিট দ্য বল সো হার্ড দ্যাট ইট ফ্লু ওভার মাই হেড। এখন এখানে ফ্লুটা দেখো, আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল একটু বলি, জাস্ট এটা গতকালকের একটা এক্সাম্পল, কিন্তু অনেক স্টুডেন্ট এটা ভুল করে। হি, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করা ভাইয়া, একটু খেয়াল করো। দা বল সো হার্ড দ্যাট ইট ফ্লু ওভার দ্য ট্রি। এখন একটা স্টুডেন্ট যখন এই কোয়েশ্চেনটা সলভ করতে যাবে, তখন তার মাথায় চিন্তা আসবে যে এটা আসলে কোন টেন্সে আছে, এটা আসলে কোন টেন্সে আছে, বা আমার এটা কিভাবে অ্যান্সারটা করা উচিত। এখন একটু যদি খেয়াল করো, তো হিট নাকি হিটস, কোনটা কারেক্ট? তো এই সেন্টেন্সের মধ্যেই স্যার তোমাকে একটা ক্লু দিয়ে রাখবে, ক্লু দিয়ে রাখবে যে তুমি যদি প্রেজেন্ট টেন্সে চিন্তা করো, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে যদি তোমার কাছে মনে হয় যে এই কোয়েশ্চেনটা প্রেজেন্ট টেন্সে আছে, তখন এটা প্রেজেন্ট টেন্সে থাকলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস বাই এস হিটস অ্যান্সার। আর যদি তুমি খেয়াল করো কোয়েশ্চেনটা, তোমার কাছে যদি এটা পাস্ট টেন্স মনে হয়, তাহলে এটা অ্যান্সার হিট হিট হিট, হিটের ভি ওয়ানও হিট, ভি টু হিট, ভি থ্রিও হিট, তাহলে অ্যান্সার হিট, পাস্ট টেন্স হলে হিট। এখন আসলে এই কোয়েশ্চেনটা কোন টেন্সে আছে তোমার মনে হলেই হবে, নাকি আসলে একটা ক্লু দেয়া থাকে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে? স্যার অ্যাডমিশন একটা ক্লু দিয়ে দিবে, হয় এটা প্রেজেন্টে থাকবে, নয় পাস্টে থাকবে, নয় ফিউচারে থাকবে। বলো এইটা কোন টেন্সে আছে, বলো কিসে আছে এটা? পাঁচটে। পাঁচটা পাঁচটে ভাইয়া। এখন কিভাবে এটা আমরা বুঝবো যে পাস্টে? এই যে দেখো ফ্লু আছে, কি আছে এখানে? এখানে ফ্লু আছে। ফ্লু হচ্ছে ফ্লাই এর ভি টু ফর্ম। তার মানে ভি টু, আমি একটু আগে বলছি, ভি ওয়ান রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট টেন্সকে। কোনো যে কোনো একটা জায়গায় ভি ওয়ান আছে। পৃথিবীর তুমি গেছো ফ্রান্সের ঘুরতে, সেখানে একটা সেন্টেন্স দেখলা, তার মধ্যে একটা ভি ওয়ান আছে, ভার্বের বেস ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তুমি ইটালিতে গেছো, সেখানে একটা সেন্টেন্স আছে যার ভার্বটা ভি টু ফর্ম, পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট টেন্স। আর ভবিষ্যতের কোনো একটা সময়কে বোঝাইছে কোনো একটা সেন্টেন্সে, তার মানে এটা ফিউচার টেন্স। হুম, এটা মাস্ট বুঝতেই হবে অ্যাডমিশনে, যে কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার। তাহলে তোমার অ্যান্সার 100% কারেক্ট হবে। আর আবেগে অ্যান্সার করে দিলে, কোনটা শুনতে ভালো লাগে ওইটা অ্যান্সার করে দিলে, তোমার উত্তর ভুল হওয়ার চান্স আছে। তাহলে এখানে এরকম যেন ফ্লু খেয়াল করে বলেছো, ঠিক তেমনি প্রত্যেকটা সেন্টেন্স খেয়াল করে বলবা। আর এই ক্লোজ গুলো খেয়াল করবা, যে ইয়াগো, লং সিন্স, লং এগো, ওয়ান্স, ওয়ান্স আপন, লাস্ট নাইট, এগুলো আছে কিনা, বা সেন্টেন্সের মধ্যে ভি টু আছে কিনা। ভি টু থাকলে সেটা পাস্টের হয়ে, অতীতকালের হয়ে ঘটনাকে বর্ণনা করবে। অতীতে হলে ভি টু অ্যান্সার, হুম, বর্তমানে হলে ভি ওয়ান, আর ফিউচারে গেলে শ্যাল বা উইলের পরে ভার্বের বেস ফর্ম। তো ওয়ান্স আপন এ টাইম আছে, দেয়ার লিভ এ কিং। তো ওয়ান্স আপন এ টাইম থাকলে সেটা অতীতকালকে বোঝায়, কারণ এটা একটা অতীত নির্দেশক শব্দ। তখন কি দেয়ার লিভড এ কিং, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ কিং। আচ্ছা, এরপরে আসো আমরা, দেখো প্যাসিভের একটা জিনিস আমরা দেখেছি, যে যদি মোডাল থাকে তাহলে তার প্যাসিভ কিভাবে করতে হয় বলো তো? ক্যান, কুড, শ্যাল, শুড, এদের পরে কি দিতে হয়? বি প্লাস বি থ্রি, মনে আছে? হ্যাঁ। এখন এখন হ্যাঁ, যদি মোডাল থাকে, তখন তাকে বলা হয় মোডাল প্যাসিভ। কি বলা হয়? মোডাল প্যাসিভ। আর যদি মোডাল না থাকে, তখন কি করতে হয়? ওই যে অ্যামিজ আর অজয়ের এদেরকে আনতে হয়। মোডাল থাকলে বি প্লাস বি থ্রি, মোডাল না থাকলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের ভি থ্রি। প্যাসিভ মানেই ভি থ্রি, মোডাল থাকলে বি প্লাস ভি থ্রি, মোডাল না থাকলে অ্যামিজার বা ওয়াজারের পরে ভি থ্রি। যেমন আমরা আসলে একটু প্র্যাকটিস করি। তো সেন্টেন্সে প্যাসিভ ভয়েস হলে, সেন্টেন্স প্যাসিভ কখন হয়? সাবজেক্ট ব্যক্তিবাচক হলে,
নাকি সেন্টেন্স প্যাসিভ হয় সাবজেক্ট বস্তুবাচক হলে? বলো তো কখন হয়? বস্তুবাচক হলে। সাবজেক্ট বস্তুবাচক হলে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখো, ড্যাশ ইউজ টু কমিউনিকেট around the world. দেখো, ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কে? সাবজেক্ট কে এই প্রথম সেন্টেন্সে ইংলিশ ড্যাশ স্পিক। ইংলিশ। ইংলিশ। এখন ইংলিশ কে একজন ব্যক্তি। ইংলিশ কি তোমাকে এসে বলে হাই আই এম ইংলিশ হাউ আর ইউ? ইংলিশ কি তোমাকে বলে সে হাই আই এম ইংলিশ বলে? না ভাইয়া। না। না। ইংলিশ কথা বলতে পারে? বলে হ্যালো আই এম ইংলিশ হাউ আর ইউ আনিকা, হাউ আর ইউ সাদিয়া, হাউ আর ইউ নয়ন, হাউ আর ইউ শাহরিয়ার? বলেন না। কারণ ইংলিশ কোনো ব্যক্তি না, বস্তুও না, বস্তুবাচক, বস্তুগতর মধ্যে পড়ে আর কি। তো ইংলিশ কথা বলতে পারে না, সে নিষ্ক্রিয়। এখন এটা কি মোডাল আছে? দেখো তো ইংলিশে পড়ে কোনো ক্যান কুড শ্যাল শুড উইল উড আছে? মোডাল নাকি মোডাল টোটাল কিছু নাই এখানে, বলো? মোরাল কিছু নাই, নাই। মোরাল নাই। কিছুই নাই। তো মোডাল যদি না থাকে, তো এরপরে কি হয়? একটা টেন্স অফ পারসন অক্সিলারি ভার্ব নিতে হয়, অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়্যার। তো ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন ইংলিশ আগেও মানুষ বলছে, এখনো বলে, ভবিষ্যতেও বলবে। সূর্য আগেও পূর্ব দিকে ওঠে, আজকেও উঠছিল, আগামীতেও ভবিষ্যৎ পূর্ব দিকেই উঠবে। তো যা চিরন্তন সব সময় হয়, সেটা কোন টেন্স হয় বলো তো? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট। এই সূর্যের উদাহরণটা মনে রাখবা, যে সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, এখনো ওঠে, ভবিষ্যতে উঠবে। তো এরকম যা সচরাচর হয় সেগুলা প্রেজেন্ট টেন্সে। তাহলে অক্সিলারি ভার্ব কে নিতে হয়? ওয়াজ আর নাকি অ্যামিজার? অ্যামিজার। তো ইংলিশ ইজ। এবার প্যাসিভ মানে মূল ভার্বের ভিত্তি, তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। বিশ্বব্যাপী ইংরেজি বলা হয়। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, এরপরে দেখো, ইন্টারনেট ড্যাশ ইউজ টু কমিউনিকেট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা এখন ভাইয়া, ইন্টারনেট যে সাবজেক্টটা এখানে আছে, এই সেন্টেন্সটা কি সক্রিয় ধরবা তুমি, নাকি এই সেন্টেন্সটাকে তুমি নিষ্ক্রিয় ধরবা? বলো কিভাবে হবে? নিষ্ক্রিয়। প্রিয়। তুমি নিষ্ক্রিয়। তুমি তোমার কম্পিউটার, তোমার ল্যাপটপ, ইন্টারনেট একবারে হাইয়েস্ট সবচেয়ে দামি স্টারলিংক দিয়ে তুমি যদি নেট কানেক্ট করে রাখো, ওই নেটটাকে নিজেকে নিজে ব্যবহার করতে পারবে? ও একা একা যে ইউটিউব চলতে পারবে? ও একা একা গিয়ে গুগল সার্চ করতে পারবে? ও একা একা গিয়ে ব্যবহার হতে পারবে না। ইন্টারনেট একা একা নিজেকে নিজে ব্যবহার করতে পারে না, মানুষের দ্বারা ব্যবহৃত হয়। তো এটা বস্তুবাচক, প্যাসিভ। তো ইন্টারনেট ড্যাশ, তো ইন্টারনেট আগেও ব্যবহৃত হয়েছে, এখনো হয়, ভবিষ্যতে হবে। তাহলে ইন্টারনেট ইজ ইউজড, টেন্স পার্সেন্ট অক্সিলারি ভার্ব ইজ, আর মূল ভার্বের ভিতরে ইউজড টু কমিউনিকেট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন আমি এবার একটু চেঞ্জ করি। মনে করো এখানে আছে ইন্টারনেট, এইবার অ্যান্সারটা কি হতে পারে দেখি। ইন্টারনেট শ্যাল ইউজ টু কমিউনিকেট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এইবার তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, বল। বি হবে। ইউতে হবে। ইন্টারনেট, হ্যাঁ, ইন্টারনেট শ্যাল, ইন্টারনেট শ্যাল বি ইউজড। এইবার বি প্লাস ভি থ্রি। কেন বি প্লাস ভি থ্রি? কারণ এখানে একটা মোডাল আছে শ্যাল, আর মোডাল না থাকলে কি হইতো? অ্যামিজার বা অজারের পরে ভি থ্রি। মোডাল থাকলে বি প্লাস ভি থ্রি। তোমরা কনসেপ্ট ক্লিয়ার? এরপরে আসো হোয়াইল। এখান থেকে মাঝে মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। তো হোয়াইলের পরে যদি ডিরেক্টলি ভার্ব আসে, তাহলে ডিরেক্টলি সেই ভার্বের সাথে আইএনজি, প্রিপোজিশনের মতো। হোয়াইলের পরে যদি ডাইরেক্ট ভার্ব আসে, তাহলে ডাইরেক্টলি তার সাথে আইএনজি। কিন্তু হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট কারা? অ্যামিজার, ওয়াজার বা যে কোনো কিছু। হোয়াইলের পর মানে অ্যামিজার বলছি, সরি, হি, শি, ইট, দে, দেম, দেয়ার, যে কোনো কিছু যদি হোয়াইলের পর একটা সাবজেক্ট আসে, তখন তোমাকে অ্যামিজ আর অজয়ের একটা দিয়ে তারপরে ভার্বের সাথে আইনজি দিতে হবে। একটু খেয়াল করো। মানে দুইটা নিয়ম, একটা হচ্ছে হোয়াইলের পর ডিরেক্ট ভার্ব থাকবে,
তখন তোমাকে সেই ভার্বের সাথে ডাইরেক্ট আইএনজি দিতে হবে। আরেকটা হচ্ছে হোয়াইলের পরে ডাইরেক্ট ভার্ব না, হোয়াইলের পরে একটা সাবজেক্ট থাকবে। হোয়াইলের পরে একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের পরে অ্যামিজার বা অজয়ার, মানে যদি সাবজেক্ট থাকে তখন তোমাকে একটা অ্যামিজার বা অজয়ার নিতেই হবে। তখন তুমি ডাইরেক্ট ভার্বের সাথে আইনজি না, অ্যামিজার বা অজয়ার একটা দিয়ে তারপর ভার্বের সাথে আইনজি। একটু খেয়াল করো। তাহলে আমরা যদি দেখি এখানে, হোয়াইল ক্রস দ্য রোড আই স অ্যান ওল্ড ম্যান। রাস্তা অতিক্রম করার সময় আমি একটা বৃদ্ধ মানুষকে দেখেছিলাম। তাহলে এখানে হোয়াইলের পরে কোনো সাবজেক্ট আই, উই, ইউ, হি, সি, ইট, দে, দেম, দেয়ার কোনো কিছু আছে নাকি? হোয়াইলের পরে এখানে ডিরেক্ট একটা ভার্ব আছে, ক্রস। দেখো তো কি আছে এখানে। হবে Cross. ডিরেক্ট ভার্ব। Direct verb. হোয়াইলের পরে ডিরেক্টলি একটা ভার্ব আছে, ক্রস। হোয়াইলের পর সরাসরি একটা ভার্ব আছে, ক্রস। তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? হোয়াইল ক্রসের সাথে আইএনজি, হোয়াইল ক্রসিং দ্য রোড। হোয়াইলের পরে ডিরেক্ট ভার্ব আসলে তার সাথে ডিরেক্ট আইএনজি। তাহলে হোয়াইল ক্রসিং দ্য রোড। এইবার আমি এখানে একটু চেঞ্জ করব। হোয়াইল, হ্যাঁ, আই, হোয়াইল আই ক্রস দ্য রোড আই স অ্যান ওল্ড ম্যান। এবার হোয়াইলের পরে কি আছে? একটা সাবজেক্ট আছে, সাবজেক্টটাকে আই। এবার হোয়াইল কি ডাইরেক্ট ভার্ব নিছে নাকি হোয়াইলের পরে একটা সাবজেক্ট আছে বলো তো? সাবজেক্ট আছে, Subject আছে। এটা Verb ভার্ব। হবে। সাবজেক্ট আছে, সাবজেক্টটা কে? সাবজেক্ট আছে আই। তো হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে আই, হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে আই, তাহলে সেখানে একটা অক্সিলারি নিতে হয়, অ্যাম, ইজ, আর বা অজয়ের। এইবার আমি বলবো না এখানে কোন অক্সিলারি হবে, অ্যামিজার হবে না অজয়ের হবে না কি হবে। এবার দেখি তোমাদের আইকিউ। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দাও, তোমাকে আমি বুঝাইছি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা ক্লু থাকে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে। জাস্ট তুমি দেখতে পারো কিনা এটা হচ্ছে তোমার চোখের উপর নির্ভর করে, দৃষ্টিভঙ্গির উপর, নলেজের উপর। বলো এখানে কি হবে? এম I was ওয়াজ crossing. ক্রসিং। M আই হবে। ওয়াজ Tense আছে। আই ওয়াজ I was ওয়াজ হবে ভাইয়া। আই ওয়াজ এত বড় am, মুখস্থ করা বাল। M হবে ব্রো। আচ্ছা, অনেকে বলেছো যে অ্যাম হবে, অ্যাম। এখন হোয়াইল আই অ্যাম যারা বলতেছো তারা কি বুঝে অ্যাম বলছো? আর কিছু কিছু স্টুডেন্ট ওয়াজ বলছো, তারা কি বুঝে ওয়াজ বলছো? আসলে কোনটা কারেক্ট? তো তোমাদেরকে বলি, আমি একটু আগে, মনে হয় 7 থেকে 10 মিনিট আগে তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা সেন্টেন্সে একটা ক্লু থাকে। চোখ খুলে যদি একটু দেখো যে এখানে আছে, কি আছে এখানে? আছে। সি এর ভি টু সি, স, সিন, সি, স, সিন। তাহলে আছে, চোখ দুটো খুলে চোখ দুটো দিয়ে একটু দেখো, চোখ তো খালি মোবাইল ব্যবহার করো, একটু দেখো এখানে কি আছে? আছে, ভি টু। তাহলে পাস্ট টেন্স। ভি টু কোন টেন্স হয়? পাস্ট টেন্সে, তার মানে ঘটনাটা অতীতকালের, ভি টু আছে অতীতের ঘটনা। তাহলে অতীতের ঘটনা হলে সেখানে অ্যামিজার বসে নাকি অজয়ার বসে? কি বসে সেখানে? ওয়াজ এর বসে। as where, হ্যাঁ, অজয়ের বসে। তাহলে এখানে হোয়াইল আই অ্যাম নাকি হোয়াইল আই ওয়াজ ক্রসিং? গাধা অ্যাম বলতেছে, ভাইয়া অ্যাম, হোয়াইল আই অ্যাম ক্রস দ্য রোড আই স, আই অ্যাম না, আই ওয়াজ ক্রসিং দ্য রোড। কারণ এখানে ঘটনাটা অতীতকালে। স্যার তোমাকে ঠিক এরকম একটা শব্দ দিবে, ক্লু দিবে, তুমি ওটা খেয়াল না করে আয়ের পরে অ্যাম শুনতে ভাল লাগে, ঠাস করে অ্যাম দিয়ে চলে আসবে, আয়ের পরে এম দিয়ে চলে আসবে, ব্যাস। ভাইয়া আমার আর বাকিগুলা ভুল হইতে পারে, কিন্তু এটা আমার 100% হয়েছে, কারণ এখানে আমি এম দিছি। এটা আমার 100% কারেক্ট ভাইয়া, বাকিগুলা ভুল হইতে পারে, এটা সঠিক, কিন্তু এইটাই কি করছো? আই এম দিয়ে চলে আসছো। তো এই জন্য ক্লু খেয়াল করতে হবে ভাইয়া পুরা। এবার দেখো, আই সামটাইমস গেট বোর্ড, আমি মাঝে মাঝে বোর হয়ে যাই। হুম। বা আমরা যদি একটু ইয়াটা চেঞ্জ করে দেখো, হি এন্টার্ড ইনটু দ্য রুম, হি এন্টার্ড ইনটু দ্য রুম, সে রুমে প্রবেশ করলো, হোয়াইল আই ড্যাশ টিভি ইয়েস্টারডে। এখন এখানে হোয়াইল এর পরে, বা হি এন্টার্ড ইনটু দ্য রুম হোয়াইল শি, সে রুমে প্রবেশ করলো হোয়াইল শি ড্যাশ ওয়াচ টিভি ইয়েস্টারডে। এইবার
হোয়াইলের পরে কি ডাইরেক্ট ওয়াচিং নাকি হোয়াইলের পরে সাবজেক্ট আছে, সো কোনো অক্সিলারি আসার চান্স সাবজেক্ট আছে। সাবজেক্ট আছে। সাবজেক্ট আছে। একটা সাবজেক্ট আছে সি। তাহলে এখন এখানে সি থাকলে সাবজেক্ট যেহেতু চলে আসছে হোয়াইলের পরে, সেহেতু অ্যামিজার বা অজয়ের পরে আইনজি। এখন কি দিবে, অ্যামিজার না অজয়ের বলো তো? ওয়াজ অজয়ের। কেন? কারণ এখানে একটা ইয়েস্টারডে আছে। অজয়ের কারণ এখানে ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে মানে কি গতকাল। তো হোয়াইল শি ওয়াজ ওয়াচিং। হুম। তো হি এন্টার্ড ইনটু দ্য রুম হোয়াইল শি ওয়াজ ওয়াচিং টিভি ইয়েস্টারডে। তো সে রুমে প্রবেশ করলো যখন মানে ওই মেয়েটা টিভি দেখতেছিল। বুঝা গেছে? সো হোয়াইলের পর যদি ডিরেক্ট ভার্ব আসে তার সাথে ডিরেক্টলি আইএনজি, যদি সাবজেক্ট আসে তখন অ্যামিজার বা অজয় নিয়ে তারপরে আইএনজি। সিম্পল। ওকে, আর কিছু নাই। তোমাদের কিছু কোয়েশ্চেন নেই, তোমরা কি ফেস করতেছো আজকাল? দেখি কার কার কোয়েশ্চেন আছে, একটু হ্যান্ড রেজ করো তো। তোমাদের কিছু কোয়েশ্চেন নেই? যাদের প্রশ্ন আছে একটু হ্যান্ড রেজ করো তো সবাই। পাপিয়া ভুইয়া, পাপিয়া তোমার কি প্রশ্ন আপি? করো পাপিয়া। হ্যালো। ভাইয়া, আমি আপনার এডমিশন বইয়ের পিডিএফটা কি পেতে পারি? ওটা তো অ্যাভেলেবেল নাই। দেখো, বইয়ের পিডিএফ তো পাবা না, এমনি লেকচার শিট গুলো আছে। বইয়ের পিডিএফ দিলে তো আসলে বইয়েরই পিডিএফ দেওয়া হয়ে যায় পুরোটা আপি। তুমি লেকচার শিট গুলো কোনোটা না পেলে জানিও, আমি সবগুলা দিয়েছি। আজকের ক্লাসেরটা আজকে ক্লাস শেষে পেয়ে যাবো। তো ঠিক ভাইয়া, আছে আচ্ছা, তো ঠিক আছে। এরপরে মাশরুফ, তোমার কোয়েশ্চেনটা কি ভাইয়া? হ্যালো হ্যালো, মাশরুফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মাশরুফ? বলো ভাইয়া। ভাইয়া, কয়েকদিন পর তো রেজাল্ট দিবে। তো হুম। রাজশাহী বোর্ড থেকে আইসিটি পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, তো ওইটা নিয়ে একটু টেনশন। আর যেহেতু পরীক্ষা অনেক আগাই দিছে, 13 তারিখে, একটু সময় কম, এটা নিয়ে একটু প্যারা খাচ্ছি খুব। মানে নিজেরে নিজেই কনফিডেন্স পাচ্ছি না, যা পড়তেছি তাই মনে হচ্ছে এনাফ না। তো ফোকাসে পড়ি তো ওনারা অনেক ভালো পড়ায়, ওদের শিট গুলা পড়ি, তো হুম। ওনারাও তাদের দিক দিয়ে বেস্ট। তো মোট কথা আমি স্যার ওই যে কনফিডেন্স পাচ্ছি না আর কি। পরের রেজাল্ট আবার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও আগায় আসছে, নিজে পড়তেছি বাট কনফিডেন্স পাচ্ছি না, আত্মবিশ্বাস, কিছু আচ্ছা। নির্দিষ্ট এ দরকার। সুন্দর, একদম টু দা পয়েন্ট প্রশ্ন করছে ভাইয়া। যে সবাই ভালো পড়াচ্ছে, ফোকাসে পড়তেছি, আরো যেখানে যেখানে পড়ছি সবাই ভালো পড়াচ্ছে, আপনিও বেস্ট, আপনিও বেস্ট। শুক্রিয়া, কিন্তু আমি কনফিডেন্স পাচ্ছি না ভাইয়া। এই প্রশ্নটা যে ভাইয়া সবই ঠিক আছে, ক্লাসে পড়া বুঝতেছি, ক্লাস বুঝতেছি, আমি একদম এই প্রশ্নটার থ্রুতে আমি তোমাদের সকলকে বলতেছি, মাশরুফ তুমি যে সমস্যাটা ফেস করতেছো, এটা এইখানে 116 জন ক্লাস করতেছে, 116 জনের এই একই সমস্যা। স্যার কনফিডেন্স পাচ্ছি না, মানে পড়তেছি কিন্তু কনফিডেন্স পাচ্ছি না। এখন এই স্টোরি বলি, আমি তোমাদের অ্যাডমিশন দিয়ে আসছি, আমি তোমাদেরকে বলি, সকলকে বলতেছি আমি মারুফের এই থ্রুতে, ওর কোশ্চেনের থ্রুতে। অ্যাডমিশনে কনফিডেন্স তোমার তখন আসবে এক্স্যাক্টলি যখন তোমার প্রথমবার রিভিশন শেষ করে দ্বিতীয়বার রিভিশন শুরু করবা। সকল সমস্যার সমাধান রিভিশন। তোমার সাপোজ ধরো মাশরুফকে আমি বলি, মনে করো মাশরুফের 3টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, জিকে, ধরলাম আমি ওর 3টা। তো ও ইংলিশ স্যারের কাছে ইংলিশ ভালো বুঝতেছে, কিন্তু ইংলিশ তো পুরো একটা সিলেবাস। ও বাংলার ক্লাস কোচিং এ বাংলা ভালো বুঝতেছে, কিন্তু বাংলা তো শুধু ওই ক্লাসটা না, বাংলা তো একটা পুরো সিলেবাস। জিকের ক্লাস করে জিকে বুঝতেছে, কিন্তু জিকে তো শুধু ওই ক্লাসটার মধ্যেই সীমাবদ্ধ না, জিকে তো একটা সিলেবাস। এই কারণে কি করতে হয়, কোচিং এর স্যারের টিচারের ক্লাসের পড়া বাদে নিজেকে ওই সিলেবাসটা A to Z কমপ্লিট করতে হয় বাসায় বসে। প্রথম 1.5 মাসে 45 দিনে একবার রিভিশন দিতে হয়, পরের 20 দিনে আরেকবার, দ্বিতীয়বার রিভিশন দিতে কম সময় লাগে, তৃতীয়বার রিভিশন 15 দিনে দেওয়া যায়, তারপরে রিভিশন 10 দিনে, লাস্টে রিভিশন দিতে গেলে দেখবা বই তোমার মুখস্থ হয়ে গেছে। তো এখন এই রিভিশন যারা দিতে এখনো পারো নাই, কারো কারো হয়তো 30% রিভিশন হয়েছে, কারো কারো 40% হয়েছে, কেউ কেউ 50% করে ফেলছে, কেউ কেউ 80% করে ফেলছে, কারো পুরো সিলেবাস হয়তো কমপ্লিট। যে ফার্স্ট হবে তার হয়তো সিলেবাস ইতিমধ্যে কমপ্লিট। তো
তো তোমরা যারা কোচিং এর ক্লাসের পড়ার বাইরে নিজেরা আর পড়ার সময় দাও না, শুধু স্যার যেটা পড়াইছে সেটাই রিভিশন দিচ্ছ, কিন্তু নিজে থেকে স্যারের পড়ার বাইরে বইটাকে তুমি আয়ত্তে আনতে পারো নাই। ধরো সাধারণ জ্ঞান তো আর ওরকম পিছিয়ে টিচারের কাছে মানুষ পড়ে না, কিন্তু নিজে বাসায় কমপ্লিট করছো কিনা, তাহলে কনফিডেন্সটা কিভাবে আসবে? অ্যাডমিশনে কনফিডেন্স তখনই আসবে যখন তুমি পর্যাপ্ত পরিমাণ সময় দিচ্ছ বইকে, বইয়ের প্রতি, পড়ার প্রতি। শুধু স্যারদের কাছে পড়ে অ্যাডমিশনে কনফিডেন্স কোনোদিন আসবে না, কোনোদিন চান্সও পাওয়া যাবে না যদি নিজে স্যারের পড়ার বাইরের পড়া না পড়ো। রিটেন পার্ট আছে তোমাদের, ভোকাবুলারি, মেমোরাইজিং পার্ট আর কি, মেমোরাইজিং পার্টে ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারেক্ট স্পেলিং, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, ট্রান্সলেশন, গ্রুপ ভার্ব, এগুলা স্যারদের পড়ানোর বিষয় না। ভোকাবুলারি আমি পড়লে তোমার মুখস্থ হবে এমন না, নিজেদের পড়ার বিষয়। যারা এগুলা পড়ো না, এগুলা তোমাকে নিজেকে করতে হবে। সাধারণ জ্ঞান নিজেকে কমপ্লিট করতে হবে। বাংলার যত বাংলার মুখস্থ পার্ট যা যা আছে, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন, এইগুলা স্যার তোমাকে পড়াই দিবে না, তোমাকে পড়তে হবে। এগুলো যখন নিজে পড়বা, আত্মবিশ্বাস তখন এমনি চলে আসবে। কিন্তু শুধু স্যার যেটা পড়লো সেটা পড়লে আত্মবিশ্বাস আসবে না, আসবে না ভাইয়া। এই জন্য কি করতে হবে? প্রত্যেককে কনফিডেন্স আনতে হলে রিভিশন দাও। 50%, 60%, 80%, 90% রিভিশন দাও। প্রথম, আমি জানি কষ্ট হয় ভাই, প্রথমবার কোনো একটা বই বা কোনো কিছু রিভিশন দেয়া, মানে এর চেয়ে আজাব দুনিয়াতে কিছু নাই। প্রথমবার কোনো কিছু রিভিশন দেওয়া সবচেয়ে কষ্টের। কিন্তু সেকেন্ড বার যখন তুমি রিভিশন দিতে যাবা, দেখবা তুমি ফার্স্ট রিভিশনে যা যা দিচ্ছ তার 60% তোমার এমনি মনে আছে, কারণ তুমি একবার এটা পড়ে গেছিলা। তো সেকেন্ড বার রিভিশন দিতে গেলে 60-70% তোমার মনে আছে, দেখবা 30% তুমি ভুলে গেছো। তো সেকেন্ড বার রিভিশন দেওয়ার পরে দেখবা ওই যে 30% ভুলে গেছিলা সেটাও তোমার মনে পড়ে গেল। এরপর থার্ড, তৃতীয় অংশ। তৃতীয় অংশে কি, থার্ড ডিভিশনে গেছো তুমি, থার্ড ডিভিশনে দেখবা তোমার 70%, 75%ই মনে আছে, 20-25% হয়তো ভুলে গেছো। থার্ড ডিভিশন দেওয়ার পরে যখন তুমি ফোর্থ ডিভিশন দিতে পারবা যাবা, তখন খালি বইয়ের পেজ উল্টায় যাবা, কারণ প্রত্যেকটা পেজের 85%ই তোমার মনে আছে। 15% যা ভুলে গেছিলা সেটাও রিভিশন হয়ে গেল। ফোর্থ রিভিশন দেওয়া আছে সবচেয়ে সহজ কাজ, মানে বই তোমার মুখস্থ, খালি তুমি পেজ উল্টায় যাচ্ছ। আর প্রথম রিভিশন দেওয়া সবচেয়ে কঠিন কাজ, কারণ ওটা তোমার প্রথম রিভিশন। কিন্তু রিভিশন দিলেই কনফিডেন্স আসবে ভাইয়া। এই কারণে স্যারদের পড়ানো এর বাইরে যা যা মেমোরাইজিং পার্ট আছে, যা যা নিজে পড়ার বিষয়, দ্রুত সেগুলো শেষ করে ফেলো, কনফিডেন্স আসবেই। কিন্তু অ্যাডমিশন এমন একটা প্রসেস যেটা আসলে কনফিডেন্সকে ড্রেইন করে নেয়, চুষে নেয়, কনফিডেন্স আসলে থাকে না। কিন্তু কিন্তু আত্মবিশ্বাস রাখতে হবে, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে, আর রিভিশন শেষ করতে হবে। যত রিভিশন দেবো আত্মবিশ্বাস তত টেকসই হবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে সবার সাথে আবার দেখা হচ্ছে, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। আর যার যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা আমাকে বইলো, ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পিডিএফ দিয়ে দিচ্ছি, আর রিভিশন রিভিশন রিভিশন। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।